আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। গত ক্লাসে আমরা প্রবিধান পড়ছি। গত ক্লাসে আমরা পড়েছিলাম 311 থেকে 320 বিধি পর্যন্ত। তো আমরা গত ক্লাসে পড়াটা একটু রিভিশন দিয়ে আমরা আজকে আমাদের ধারাবাহিক ক্লাসে যাব। আজকে অনেক গুরুত্বপূর্ণ অনেকগুলো প্রবিধান আছে, তাই না? এ নিয়ে থেকে শুরু করে আরো কিছু গুরুত্বপূর্ণ প্রবিধান আছে। গত ক্লাসে পড়েছিলাম 311 বিধি। পশুর ক্ষেত্রে পোস্টমর্টেম পরীক্ষা, অর্থাৎ পশুর ক্ষেত্রে কখন পোস্টমর্টেম পরীক্ষা করা হবে, কোন পদমর্যাদার কর্মকর্তা আবেদন করবেন। পশুর ক্ষেত্রে পোস্টমর্টেম পরীক্ষা বলতে এখানে বুঝিয়েছে আমলযোগ্য অপরাধ যদি সংঘটন হয় সেই ক্ষেত্রে পশুর ক্ষেত্রে পোস্টমর্টেম পরীক্ষা করা যাবে, বা এরকম সন্দেহ হলে পশুর ক্ষেত্রে পোস্টমর্টেম পরীক্ষা করবেন ভেটেরিনারি সার্জন, ম্যাজিস্ট্রেট এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পদমর্যাদার অন্য যে কোনো পুলিশ কর্মকর্তা এই পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন। 311 পড়েছিলাম। 312 প্রবিধান আহত ব্যক্তির চিকিৎসার ব্যবস্থা বা তার ডাক্তারি পরীক্ষা। কোথায় ডাক্তারি পরীক্ষা করাবেন, কিভাবে করাবেন। 313 অশনাক্তকৃত ব্যক্তির আঙ্গুলের ছাপ গ্রহণ। 10 আঙ্গুলের ছাপ গ্রহণ করতে হবে ইন্সপেক্টর পদমর্যাদার কর্মকর্তার উপস্থিতিতে। আঙ্গুলের ছাপ গ্রহণের জন্য একজন মেডিকেল অফিসার তাকে সাহায্য করবেন। 14তে পড়লাম ছবি কিভাবে তুলবেন। হাফ প্লেট আকৃতির ছবি হবে, অর্ধ প্লেট আকৃতির বা হাফ প্লেট সাইজের ছবি তুলতে হবে। এরপরে আমরা 315 প্রবিধান করলাম। 315 আলাদা করে পড়ার কিছু নাই। গ্রেপ্তারি পরোয়ানার সঙ্গে আমরা 315, 468 পড়েছি। 316 কোন কোন ধারা মোতাবেক পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। 316 প্রবিধান। 317তে জামিন সংক্রান্ত যে ধারাগুলো আছে সংশ্লিষ্ট ধারাগুলো পড়েছি, পাশাপাশি 317তে অপ্রয়োজনীয় গ্রেপ্তার এড়ানোর কথা বলা আছে। 318 পড়লাম সেবামূলক কাজে যদি কোনো ব্যক্তি জড়িত থাকেন, ধরেন বিদ্যুৎ বা অন্যান্য আইন শৃঙ্খলা ডিউটি হতে পারে, চিকিৎসা সেবা হতে পারে হাসপাতালে, এগুলো গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে গ্রেপ্তারের সময় তাদের বদলি না আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং তাদের ইউনিট প্রধানকে অবগত করতে হবে। 319-20 পড়েছিলাম আমরা সৈনিককে গ্রেপ্তার। সংক্ষেপে একটু সূচিগুলো আমরা দেখে নিলাম। আজকে আমরা পড়বো 323 বিধি। 323 বিধি গুরুত্বপূর্ণ। নন এক্সিকিউশন রিপোর্ট বলা হয় বা এনইআর বলা হয়। আমরা সাধারণত ফৌজদারি কার্যবিধি 75 ধারার সঙ্গেই 323 বিধিটা পড়ি। 323-এর ক খ গ এভাবে যদি মনে রাখতে পারেন আলহামদুলিল্লাহ, আর যদি মনে রাখতে না পারেন অন্তত কোন কোন বিষয়গুলো 323-এ আলোচনা করা হয়েছে এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। দেখেন 323, এটা আপনারা আমার থেকে অনেক ভালো করে জানেন। আমাদের আরো যাদের কাজের অভিজ্ঞতা আছে তারা তো বোঝেনি। 323 সাধারণত গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে না পারলে সংশ্লিষ্ট পুলিশ অফিসার যে রিপোর্টটা বিজ্ঞ আদালতে প্রেরণ করে এটাই হলো নন এক্সিকিউশন রিপোর্ট বা এনইআর বলি আমরা। আচ্ছা, এখন আসেন সংজ্ঞাটা যদি আসে সাধারণত টিকা বেশি আসে। এনইআর থেকে কি রকম প্রশ্ন হতে পারে। গ্রেপ্তারের ব্যর্থতার ক্ষেত্রে কার্য পদ্ধতি, এরকম একটা প্রশ্ন হতে পারে। গ্রেপ্তারে ব্যর্থ হলেন তখন পুলিশ অফিসারের করণীয় কি, এরকম প্রশ্ন আসতে পারে 323 থেকে। এমসিকিউ তো দিতেই পারে, প্রত্যেকটা লাইনে লাইনে এমসিকিউ। আবার যদি টিকা আসে, এনইআর বলতে কি বোঝেন বা টিকা লিখুন এনইআর, তখনও আপনাকে কাকে বলে এটা সুন্দর করে লিখে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো এগুলো লিখতে হবে। তো আসেন সংজ্ঞা আসলে আমরা কোন জায়গাটা থেকে সংজ্ঞাটা দেব। সংজ্ঞাটা আমরা দেখেন 323-এর খ এবং 323-এর ঘ, এই এই দুইটা প্রবিধান মিলে মানে উপবিধি মিলে কিন্তু সংজ্ঞাটা আসে। তো সংজ্ঞা যদি সাজিয়ে গুছিয়ে এভাবে লিখি যে কোনো অভিযুক্ত ব্যক্তিকে পরোয়ানামূলক গ্রেপ্তার কার্যকর করা যখন সম্ভব হয় না বা গ্রেপ্তার করতে তদন্তকারী কর্মকর্তা অথবা দুঃখিত গ্রেপ্তারি পরোয়ানা তামিলকারী কর্মকর্তা যখন তার গ্রেপ্তার কার্যকরে ব্যর্থ হন তখন তার স্থাবর অস্থাবর সম্পত্তির তালিকা সমেত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালত বরাবর যে রিপোর্টটা কেন গ্রেপ্তার করা হলো না বা কেন গ্রেপ্তার করতে পারলেন না এই বর্ণনা উল্লেখ পূর্বক বিজ্ঞ আদালতে যে রিপোর্টটা প্রদান করেন বা প্রেরণ করেন সেটাকে বলা হয় এনইআর বা নন এক্সিকিউশন রিপোর্ট। ফৌজদারি কার্যবিধি 75-এর 2 323-ও দিতে পারেন। আবার আপনি শুধু 323-এর খ বা ঘ এগুলো স্পেসিফিক যদি দিতে চান এটাও দিতে পারেন, দুইটাই ঠিক আছে। তবে 323 দিলে ঝামেলা মুক্ত, কারণ আপনার অনেক সময় উপবিধি এগুলো ওইভাবে মাথায় থাকবে না। হ্যাঁ, আসেন একটু দেখি 323-এ। তাহলে সংজ্ঞাটা আমরা শিখে নিলাম, সংজ্ঞা কোথা থেকে লিখবো। শুধু 323-এর খ লিখলেও হয়ে যায়। হ্যাঁ, আসেন এখন দেখি ভেতরে পুরো 323-এর ভেতরের আলোচনা। প্রথমেই বলেছে গ্রেপ্তারি পরোয়ানা কতক্ষণ পর্যন্ত বলবৎ থাকে।
এটা তো আমরা জানি। তিন তিন রকম কথা বলা আছে, গ্রেপ্তারি পরোয়ানা বলবৎ থাকার জন্য তিন রকম কথা বলা আছে। প্রথমে বলেছে গ্রেপ্তার কার্যকর না হওয়া পর্যন্ত, আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা বাতিল বা প্রত্যাহার না করা পর্যন্ত গ্রেপ্তারি পরোয়ানাটা বলবৎ থাকে। তাহলে আদালত যদি প্রত্যাহার করে নেয় তখন তো পরোয়ানা প্রত্যাহার হয়ে গেল, বাতিল করে নিলে বাতিল হলো। গ্রেপ্তার যতক্ষণ কার্যকর হবে না ততক্ষণ পর্যন্ত বলবৎ থাকে। তাহলে এরকম যদি প্রশ্ন হয় গ্রেপ্তারি পরোয়ানা কতক্ষণ পর্যন্ত বলবৎ থাকে, ফৌজদারি কার্যবিধি 75-2, প্রবিধান 323-এর ক বিধি থেকে উত্তর। আর গ্রেপ্তারি পরোয়ানা কোথায় সংরক্ষণ হয়? থানায় থাকে কিন্তু, হ্যাঁ। কোর্ট থেকে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করার পর এগুলো থানায় পাঠায়। এটাই বলছে যে গ্রেপ্তারি পরোয়ানা তামিল না হওয়া পর্যন্ত বলবৎ থাকবে, পাশাপাশি গ্রেপ্তারি পরোয়ানা আদালত কর্তৃক বাতিল বা প্রত্যাহার না হওয়া পর্যন্ত বলবৎ থাকবে এবং এটি থানায় থাকবে। আচ্ছা, এই ছিল 323-এর ক। এরপরে 323-এর খয়ে বললো যে পুলিশ অফিসারকে গ্রেপ্তার কার্যকরের দায়িত্ব দেয়া হলো, তিনি যদি গ্রেপ্তার করতে না পারেন তাহলে যে ব্যক্তি, অর্থাৎ পরোয়ানা, যার বিরুদ্ধে পরোয়ানা দেয়া হয়েছে, যাকে আপনি গ্রেপ্তার করবেন, এই ব্যক্তির স্থাবর অস্থাবর সম্পত্তির মালিকানা, স্থাবর অস্থাবর সম্পত্তির মালিকানা না, স্থাবর অস্থাবর সম্পত্তির একটা তালিকা তৈরি করতে হবে এবং এই তালিকাতে গ্রামের গণ্যমান্য ব্যক্তি যারা থাকবেন, পঞ্চায়েতের সদস্য বা চেয়ারম্যান, তাদের স্বাক্ষর নিতে হবে। এই ছিল 323-এর খ। তাহলে প্রথমে বললো গ্রেপ্তারি পরোয়ানা কতদিন পর্যন্ত বলবৎ থাকে, অর্থাৎ 75-2। এরপরে বললো গ্রেপ্তারি পরোয়ানা আপনি যদি তামিল করতে না পারেন আপনার প্রথম কাজ কি, ওই ব্যক্তির সম্পত্তির তালিকা, যেহেতু তিনি পলাতক হয়েছেন অথবা যে কোনো কারণেই মারাও যেতে পারে, আপনি কোনো কারণে গ্রেপ্তারি পরোয়ানাটা কি করতে পারলেন না, তামিল করতে পারলেন না। মারা গেলে কিন্তু ভিন্ন ব্যবস্থা, হ্যাঁ, মৃত্যু সনদ সংগ্রহ করে কোর্টে সাবমিট করতে হয়। তো ধরে নিলাম আমরা যে পলাতক হয়েছে, পলাতক হলে ওই ব্যক্তির স্থাবর অস্থাবর সম্পত্তির তালিকা চার্জশিটের মারফত, চার্জশিটের সাথে কিন্তু বিজ্ঞ আদালতে প্রেরণ করতে হয়। এখন এই যে সম্পত্তির তালিকা দিয়ে কি হবে আদালতের, স্থাবর অস্থাবর সম্পত্তির তালিকা কেন প্রয়োজন? স্থাবর অস্থাবর সম্পত্তির তালিকা এই জন্য নেয় পরবর্তীতে যাতে তার বিরুদ্ধে হুলিয়া বা ক্রোক ইস্যু করতে পারে আদালত। এরপরে বলেছে গটা, আপনি গয়ে এই কথাগুলো বলেছে যে সম্পত্তির তালিকা তৈরি করতে হবে, মানে এ নিয়ে রিপোর্টটা দিবে, রিপোর্ট দিবে খয়ে, আর সম্পত্তির তালিকা তৈরি করবে গয়ে। এরপরে গয়ে বলেছে এই রিপোর্ট কাকে বলে, বা যে রিপোর্টটা প্রদান করে সেই রিপোর্টটাকে এনিয়ার বলে। মোট কথায় এলোমেলো করে দেয়া আছে, কিন্তু প্রথমে সংজ্ঞা দেয়া থাকতো, তারপরে কার্যকর বা বলবৎ থাকতো, এভাবে দিলে জিনিসটা সুন্দর সাজানো গোছানো থাকতো। কিন্তু প্রথমেই বললো বলবৎ থাকার কথা, এরপরে বললো এনিয়ার রিপোর্ট দিতে হবে, তারপরে বলেছে সম্পত্তির তালিকা তৈরি করতে হবে। তো এত ধারাবাহিক ভাবে আপনার মনে রাখার দরকার নেই, শুধু 323-এর আলোচনাগুলো কি কি। প্রথমে বলেছে গ্রেপ্তারি পরোয়ানা কতদিন পর্যন্ত বলবৎ থাকে, এরপর বলেছে গ্রেপ্তারি পরোয়ানা আপনি যদি তামিল করতে না পারেন তখন আপনি কি করবেন, এনিয়ার দাখিল করবেন। এনিয়ার দাখিল করতে গেলে আপনার কি কি লাগবে, ওই ব্যক্তির অস্থাবর সম্পত্তি বা স্থাবর সম্পত্তি কতটুকু আছে তার একটা তালিকা তৈরি করতে হবে এবং এই তালিকা বিজ্ঞ আদালতে প্রেরণ করবেন। এইটুকুই ছিল মোটামুটি পলাতক আসামির বিরুদ্ধে ওয়ারেন্ট কার্যকরে ব্যর্থতার ক্ষেত্রে করণীয়। আচ্ছা, এরপরে আসেন আরো একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে যে প্রয়োজনে যেন কি করা হয়, প্রয়োজনে যেন যে যে অফিসারকে পরোয়ানা দেওয়া হয়েছে তাকে যেন কোর্টে প্রেরণ করা হয়, তিনি সরাসরি কোর্টে গেলে আরো ভালো, তাকে কোর্টে যাওয়ার জন্য বলেছে। এই পর্যন্ত ছিল পলাতক আসামির ক্ষেত্রে ব্যবস্থা, হ্যাঁ। এবার আসেন সাক্ষীদের প্রতি পরোয়ানা ইস্যু হয় না, সাক্ষীদের প্রতিও কিন্তু পরোয়ানা ইস্যু হয়। আমরা যে দেখি ফৌজদারি কার্যবিধির 90 ধারা মোতাবেক মুচলেখা সম্পাদন করে, তাই না, যে পরবর্তীতে আমি আবার আদালতে যখনই আমাকে ডাকবে আমি 91 ধারায় মুচলেখা সম্পাদন করে, পরবর্তীতে যদি ওই ব্যক্তি না আসে তখন আবার আদালত কিন্তু ওয়ারেন্ট ইস্যু করতে পারে। তো এই যে দেখেন এভাবে যে ওয়ারেন্টটা ইস্যু করা হয়, সেই ওয়ারেন্টের একটা আলাদা নাম দিয়েছে প্রবিধানে, সেটা হলো অপ্রত্যাশিত ওয়ারেন্ট। কখনো যদি এরকম বেকায়দা প্রশ্নগুলো দেয় তখন কি করবেন, তখন এই জন্য ভিতর থেকে একটু পড়তে হয়। এরকম প্রশ্ন দিল অপ্রত্যাশিত ওয়ারেন্ট বলতে কি বোঝেন, কোন সাক্ষীকে গ্রেপ্তার করার জন্য যদি আদালত থেকে কোনো পরোয়ানা ইস্যু করা হয় সেই পরোয়ানাটাকে বা সেই ওয়ারেন্টটাকে বলে অপ্রত্যাশিত ওয়ারেন্ট। বুঝতে পারলাম? তাহলে সাক্ষীর প্রতি ওয়ারেন্ট ইস্যু হলে সেই ওয়ারেন্টকে কি বলে, গ্রেপ্তারি ওয়ারেন্ট বলে। তারপরে এমনি দুই তিনটা দিয়ে রাখলো, এরপরে বললো প্রত্যাশিত ওয়ারেন্ট, অপ্রত্যাশিত ওয়ারেন্ট, ক খ কোনোটিই নয়, তাই না? তাহলে আমরা কি জানলাম, সাক্ষীর প্রতি যদি কোনো ওয়ারেন্ট ইস্যু হয় সেই ওয়ারেন্টটাকে বলে অপ্রত্যাশিত ওয়ারেন্ট। এই অপ্রত্যাশিত ওয়ারেন্টও আবার আপনি যদি কার্যকর করতে না পারেন সেক্ষেত্রে কি ব্যবস্থা নেবেন সেটাও 323-এর ভেতরে
বলা আছে। যেহেতু গ্রেপ্তার কার্যকর করতে ব্যর্থতার কথা বলা আছে, তাহলে সাক্ষীর প্রতি এনবিডব্লিউডব্লিউ ইস্যু হলো, নন বেলেবল উইটনেস ওয়ারেন্ট ইস্যু হলো, এই ওয়ারেন্টটা আপনি তামিল করতে পারলেন না, তখন আপনি কি করবেন? অবশ্যই এই বিষয়ে ম্যাজিস্ট্রেটকে ওয়ারেন্টটা ফেরত পাঠাবেন। ওয়ারেন্টে একটা তারিখ দেয়া থাকে কিন্তু, যে এত তারিখের মধ্যে ওয়ারেন্ট কার্যকর করতে হবে। ওই তারিখের মধ্যে যদি ওয়ারেন্টটা কার্যকর করতে না পারেন, তাহলে ম্যাজিস্ট্রেটের নিকটে এটা পাঠানো হবে এবং ম্যাজিস্ট্রেট পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন। এখন আসেন, ওয়ারেন্টের একটা মেয়াদ পর্যন্ত তো থানায় সংরক্ষণ হবে, তাই না? এই মেয়াদ পর্যন্ত আলাদা করে সাক্ষীদের প্রতি যে পরোয়ানাগুলো, সেগুলো আলাদা করে অপ্রত্যাশিত ওয়ারেন্ট ফাইলে সংরক্ষণ করতে হবে। তাহলে কোথায় সংরক্ষণ করতে হবে? অপ্রত্যাশিত ওয়ারেন্ট ফাইল। এরকম এমসিকিউ দিল, সাক্ষীদের প্রতি যে পরোয়ানা ইস্যু হয়, সেই পরোয়ানা থানার কোন রেজিস্টারে সংরক্ষণ করা হয়? অপ্রত্যাশিত পরোয়ানা রেজিস্টার বা অপ্রত্যাশিত ওয়ারেন্ট ফাইলে সংরক্ষণ করতে হয়। যখন আপনি পারলেন না, তখন আপনি এটা আদালতে প্রেরণ করলেন, আদালতকে জানিয়ে যে এই কারণে বা সাক্ষী উপস্থিত নাই বা এই অবস্থা। এরপরে আসেন, আমরা যে রেজিস্টার সংরক্ষণ করি, পরোয়ানা রেজিস্টার, এটাই বলেছে প্রত্যেক থানায় বিপি ফর্ম নাম্বার 56-তে একটি পরোয়ানা রেজিস্টার রক্ষণাবেক্ষণ করতে হবে। এই ছিল 323-এর আলোচনা। তাহলে আসেন আমরা একটু এক নজরে চিন্তা করি যে এখান থেকে আমরা কি কি জানতে পারলাম। প্রথম হলো, গ্রেপ্তারি পরোয়ানা কতক্ষণ পর্যন্ত বলবৎ থাকবে এবং এটা কোথায় সংরক্ষণ হবে? অবশ্যই থানায় সংরক্ষণ হবে এবং তামিল না হওয়া পর্যন্ত, বাতিল বা প্রত্যাহার না হওয়া পর্যন্ত এটা বলবৎ থাকবে। তামিল করতে না পারলে আপনি কি করবেন? যদি পলাতক ব্যক্তি হয়, অবশ্যই তার সম্পত্তির তালিকা তৈরি করবেন, গণ্যমান্য ব্যক্তিদের স্বাক্ষর গ্রহণ করবেন, চার্জশিটের সাথে বিজ্ঞ আদালতে প্রেরণ করবেন। এই যে আদালতে রিপোর্টটা পাঠান, এই রিপোর্টটাকেই বলা হয় এনিয়ার বা নন এক্সিকিউশন রিপোর্ট। প্রয়োজনে যিনি কার্যকরকারী কর্মকর্তা ওয়ারেন্ট তামিল করতে পারলেন না, তিনি যেন বিজ্ঞ আদালতে উপস্থিত হন, যাতে করে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে 87 ধারার ব্যবস্থা গ্রহণ করা যায়। এরপরে বলেছে, সাক্ষীদের প্রতিও ওয়ারেন্ট ইস্যু হতে পারে। এই ওয়ারেন্ট গুলোকে অপ্রত্যাশিত ওয়ারেন্ট বলে। এটি থানার একটা আলাদা ফাইলে সংরক্ষণ করতে হবে, অপ্রত্যাশিত ওয়ারেন্ট ফাইলে সংরক্ষণ করতে হবে। আর সাধারণ যে রেজিস্টার, ওয়ারেন্ট রেজিস্টার মেনটেন করা হয় থানায় বিপি ফর্ম নাম্বার 56 মোতাবেক। এই ছিল 323-এর আলোচনা। একটু যদি মনোযোগ দেন, তাহলে বাইরের আর বাড়তি এত কিছু আর লাগে না। হ্যাঁ, যে কয়েকটা লাইন বললাম, এগুলো নিলেই হবে। 324-এ যাব আমরা, প্রবিধান 324। এগুলো তো আমাদের আগে থেকেই একটু পড়া আছে, তাই না? যেহেতু সিআরপিসির সঙ্গে ধারাগুলো, বিধিগুলো রিলেটেড, আমার মনে হয় একটু মনোযোগ দিলেই সব মাথায় থাকবে। সবচেয়ে ভালো হয় যদি রেকর্ডিং শুনে শুনে ছোট ছোট নোট তৈরি করতে পারেন, যে এখান থেকে আমি 10 লাইন, 323 বিধি থেকে আমার 10টা গুরুত্বপূর্ণ লাইন লাগবে, এই 10টা লাইন লিখে ফেললাম। তো আপনারা হাতের লেখায় জমা দেওয়ার সময় পান না, আর নোট বানাবেন কখন? 324-এ যাব, প্রবিধান 324 বিধি। আমরা সাধারণত ফৌজদারি কার্যবিধি 167 সঙ্গে পড়ি। প্রবিধান 324, 167 ধারাতে বলা হয়েছে, পুনঃসমর্পণ অথবা কোনো অপরাধী ব্যক্তিকে 24 ঘন্টার মধ্যে যদি তদন্তকারী কর্মকর্তা তদন্ত সম্পন্ন করতে না পারেন, তখন তিনি তাকে কি করবেন? পুনরায় হেফাজতে গ্রহণের জন্য নিকটতম বিচারিক ম্যাজিস্ট্রেটের নিকটে উপস্থিত করবেন। তাই তো 167-র কথাগুলো মনে করার চেষ্টা করেন। যদিও 167-তে ব্যাপক সংশোধনী এসেছে, তো এগুলো আমরা সিআরপিসি ক্লাসে আলোচনা করব, এখন লম্বা হয়ে যাবে ক্লাস। দেখেন, 167 হলো, আপনি যখন 24 ঘন্টার মধ্যে তদন্ত সমাপ্ত করতে পারবেন না, তখন আপনার আরো কিছু সময় জিজ্ঞাসাবাদের জন্য আসামিকে প্রয়োজন। এই জন্য আপনি কি করবেন? মামলার সিডি সহ, মামলার ডায়েরি সহ অপরাধী ব্যক্তিকে বিজ্ঞ আদালতের নিকটে হাজির করবেন। এই তো রিমান্ডের জন্য আবেদন করবেন। তো এই যে রিমান্ডের আবেদন করতে পারবেন কোন পদমর্যাদার কর্মকর্তা, এই বিষয়টা একটা আলাদা প্রশ্ন হতে পারে, যে কোন পদমর্যাদার কর্মকর্তা রিমান্ডের জন্য আবেদন করবেন বা কোনো অপরাধী ব্যক্তিকে হেফাজতে গ্রহণ করবেন। কত রকমের প্রশ্ন হতে পারে রিমান্ড থেকে। দেখেন, যে কোন পদমর্যাদার কর্মকর্তা রিমান্ডের জন্য আবেদন করবেন, কোন শ্রেণীর ম্যাজিস্ট্রেট রিমান্ড মঞ্জুর করতে পারেন, একজন গ্রেপ্তারকৃত ব্যক্তি বা অভিযুক্ত ব্যক্তিকে সর্বসাকুল্যে কতদিন পর্যন্ত রিমান্ড মঞ্জুর করা যায়, আবার রিমান্ডের আবেদন আপনি কখন, কোন পরিস্থিতিতে আপনি রিমান্ডের আবেদন করবেন, কি তথ্যগুলো উদ্ধারের জন্য আপনি রিমান্ডের আবেদন করতে পারবেন, আপনি ম্যাজিস্ট্রেটের নিকটে রিমান্ডের আবেদন করার পর ম্যাজিস্ট্রেটকে কোন কোন বিষয়গুলো খেয়াল করতে হবে, বা ম্যাজিস্ট্রেট কোন বিষয়গুলো খেয়াল করে আপনার রিমান্ড মঞ্জুর করবেন। আবার বলেছে রিমান্ড কখন না মঞ্জুর হবে বা কোন ক্ষেত্রে রিমান্ড মঞ্জুর হয় না। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। রিমান্ড মঞ্জুর হয়ে গেল, আপনি তদন্তকারী কর্মকর্তা, বর্তমানে আপনার করণীয় কি?
আপনাদেরকে ক্লাসে আসার আগে কতগুলো ছবি দিয়েছি, আশা করি আমি প্রবিধানের এই জায়গাগুলো বেছে বেছে মার্ক দিয়ে সুন্দর করে হাইলাইট করে তারপরে এগুলো পড়ে ফেলবেন। আচ্ছা, আমি বলতেছি তারপরও। দেখেন, প্রথমে রিমান্ড তো আমরা বুঝি যে এইভাবে রিমান্ডে নিয়ে আসলো, মামলা সিডিমিডি সহ অপরাধী ব্যক্তিকে নিয়ে গেল। আবার বিজ্ঞ আদালত কি করলেন, আবার পুলিশ হেফাজতে তাকে প্রদান করলেন। এই যে রিমান্ড দিবে, এটা সর্বমোট 15 দিনের বেশি হবে না। এটা সিআরপিসি তেই আমাদেরকে বলে দিয়েছে যে আপনি রিমান্ড নিতে পারবেন, সেটা সবচেয়ে কম সময়ের জন্য আদালত মঞ্জুর করবে। 2 দিন 3 দিন এভাবেও দিতে পারে। তবে সর্বসাকুল্যে মানে টোটাল রিমান্ডের যে মেয়াদটা, এটা 15 দিনের বেশি হবে না। এবার আসেন, কেন রিমান্ড আপনি চাইতে পারেন? কোনো ব্যক্তিকে শনাক্তকরণ, অপরাধী ব্যক্তি শনাক্তকরণ, সম্পত্তি উদ্ধার, ভিকটিম উদ্ধার, বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে আপনি রিমান্ডের জন্য আবেদন করতে পারবেন। কিন্তু হ্যাঁ, আপনি স্বীকারোক্তি আদায়ের জন্য যদি অপরাধী ব্যক্তিকে রিমান্ড চান আদালতের কাছে, তাহলে কি রিমান্ড দিবে? দিবে না, বা সমর্পণে দেওয়ার জন্য আদালত অনুমোদন দিবে না। আর রিমান্ডের জন্য কোন কোন কাগজপত্রগুলো প্রেরণ করতে হবে, আপনি কি বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে চান, কোন তথ্যটার জন্য আপনার রিমান্ড প্রয়োজন, মামলার কেস ডায়েরির কপি দিতে হবে, আপনাকে সিডির কপি দিতে হবে, পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিকে আদালতেও হাজির করতে হবে। এরপরে আপনার রিমান্ডের ব্যাপারটা আদালত বিবেচনা করে দেখবে। এবার আসেন, কোন শ্রেণীর ম্যাজিস্ট্রেট রিমান্ড মঞ্জুর করতে পারেন? সর্বনিম্ন দ্বিতীয় শ্রেণী। আমরা এটা জানবো যে একজন দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট ক্ষমতাপ্রাপ্ত হলে তিনিও কি করতে পারেন? রিমান্ড মঞ্জুর করতে পারেন। এর উপরে যারা আছেন, যে ম্যাজিস্ট্রেটরা আছেন, তারা তো পারবেন। তাহলে রিমান্ডের আবেদন করতে পারেন কে কে? 3 জন ব্যক্তির কথা বলা আছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, তদন্তকারী কর্মকর্তা, সে যে র্যাঙ্কেরই হোক না কেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, তদন্তকারী কর্মকর্তা, একজন সাব ইন্সপেক্টরও পারবেন, কিন্তু কনস্টেবল কোনো অবস্থাতে রিমান্ডের আদেশ চাইতে পারবেন না। প্রবিধানে স্পষ্ট করে দেয়া আছে কনস্টেবল কোনো অবস্থাতে রিমান্ডের আদেশ চাইতে পারবেন না। তাহলে আমরা জানবো এগুলো, না হলে এমসিকিউ দিয়ে দিবে। নিম্নলিখিত কোন ব্যক্তি কোনো অবস্থাতেই কি করতে পারবেন না? রিমান্ড চাইতে পারবেন না। নিচে দেওয়া থাকলো পদমর্যাদা গুলো, নিচে কনস্টেবল দেওয়া থাকলো, না জানলে এগুলো দাগাতে কষ্ট হয়ে যাবে। আচ্ছা, এরপরে আসেন, আপনি কোন অবস্থাতে বা ম্যাজিস্ট্রেট কোন কোন বিষয়গুলো খেয়াল করবে? আপনি অপরাধী ব্যক্তিকে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করেছেন কিনা। তাহলে অভিযুক্ত ব্যক্তিকে আগে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করতে হবে, বা ম্যাজিস্ট্রেট আগে দেখতে চাইবে যে ওই ব্যক্তির কি অবস্থা। ম্যাজিস্ট্রেটের সম্মুখে হাজির করতে হবে। আসামির শরীরে জখমের চিহ্ন আছে কিনা, এটা আবার ম্যাজিস্ট্রেট দেখবেন। যে আপনি রিমান্ড চাচ্ছেন, অপরাধী ব্যক্তির শরীরে আঘাতের চিহ্ন আছে কিনা, তাকে টর্চার করা হয়েছে কিনা। সোজা কথা, আগে থেকেই কি তাকে রিমান্ড নিয়েছিলেন? এটা প্রথম রিমান্ড না দ্বিতীয় রিমান্ড, এটাও আবার খেয়াল করবে যে প্রথমবার কতদিনের জন্য নিয়েছিলেন, এখন আবার আপনি কেন তাকে চাইছেন। আবার ওই মামলার এজাহার, সংশ্লিষ্ট মামলার এজাহার এবং অন্যান্য কাগজপত্রগুলো বিচার বিশ্লেষণ করে তবেই তিনি রিমান্ডের আদেশনামায় স্বাক্ষর করবেন বা আসামিকে রিমান্ডের জন্য অনুমোদন দিবেন। তাহলে ম্যাজিস্ট্রেটের লক্ষণীয় বিষয় কোনগুলো? অপরাধী ব্যক্তি আদালতে হাজির হয়েছিল কিনা, তদন্তকারী কর্মকর্তা তাকে শারীরিক নির্যাতন করেছেন কিনা, পূর্বে থেকে তিনি রিমান্ডে ছিলেন কিনা, মামলার এজাহার এবং রিমান্ডের কারণ, এগুলো বিচার বিশ্লেষণ করে। তবে চারটা কথা কি কি? চারটা কথা, অপরাধী ব্যক্তিকে হাজির করা হয়েছিল কিনা, এবার হাজির করলেন, তার শরীরে জখমের চিহ্ন আছে কিনা, আগে থেকে একবার কি রিমান্ড নিছিলেন, এটা দ্বিতীয় রিমান্ড কিনা, এগুলো খেয়াল করবেন। পাশাপাশি মামলার এজাহার এবং কেন আপনার রিমান্ডের প্রয়োজন, এগুলো বিচার বিবেচনা করবেন। তাহলে কয়টা প্রশ্নের উত্তর শিখলাম? 2টা। কি কি? কখন কোন পদমর্যাদার কর্মকর্তা রিমান্ড চাইতে পারে? তদন্তকারী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, সাব ইন্সপেক্টর পারে। কে পারে না? কনস্টেবল পারে না। এরপরে কি বলেছে? ম্যাজিস্ট্রেটের সামনে আপনি রিমান্ড মঞ্জুর করবে ম্যাজিস্ট্রেট কোন বিষয়গুলো লক্ষ্য রেখে? অপরাধী ব্যক্তিকে হাজির করা হলো কিনা, শরীরে আঘাতের চিহ্ন আছে কিনা, আগে থেকেই সে রিমান্ডে ছিল কিনা বা কয়বার সে রিমান্ড মঞ্জুর করা হয়েছে। এরপরে খেয়াল করবে মামলার এজাহার এবং কি কারণে আপনার রিমান্ড প্রয়োজন। এরপরে আসেন, রিমান্ড না মঞ্জুর হবে কখন, বা আদালত কখন রিমান্ড মঞ্জুর করেন না, কোন পরিস্থিতিতে রিমান্ড মঞ্জুর করেন না। এখানেও 5টা কথা বলেছে। প্রথমে বলেছে আপনি মামলার ডায়েরিটা যে পেশ করলেন, এটাতে যদি যথেষ্ট আসামির বিরুদ্ধে পর্যাপ্ত তথ্য না থাকে, মনে করেন আমি রিফাত নামক আসামিকে রিমান্ডের জন্য বিজ্ঞ আদালতে আবেদন করলাম, তো ওর তো অপরাধের সাথে সম্পৃক্ততা থাকতে হবে না? তো আমি এমন ভাবে মামলার ডায়েরি দিলাম যেখানে মনে হচ্ছে না যে সে অপরাধের সাথে জড়িত। এই যে অপরাধী ব্যক্তিকে রিমান্ড চাওয়ার আগে অবশ্যই তার বিরুদ্ধে যথেষ্ট তথ্য মামলার ডায়েরিতে লিপিবদ্ধ করতে হবে। তাহলে যথেষ্ট তথ্য না থাকলে রিমান্ড মঞ্জুর হবে না।
ঘটনার সাথে আসামির সম্পৃক্ততার প্রমাণ, মনে করেন অপহরণের ঘটনা, খুনের ঘটনা, কোনোভাবেই সম্পৃক্ত হচ্ছে না, এই সম্পৃক্ততার কোনো না কোনো প্রমাণ থাকতে হবে। আসামির শরীরে জখম থাকলে রিমান্ড মঞ্জুর করবেন না, এগুলো আদালতের এখতিয়ার। তাহলে নিম্নলিখিত কোন ক্ষেত্রে রিমান্ড মঞ্জুর হয় না? আসামি শরীরে জখম থাকলে, অপরাধের সাথে সম্পৃক্ততা না থাকলে, আসামির বিরুদ্ধে পর্যাপ্ত তথ্য না থাকলে, সবগুলোই। কি দিবেন? সবগুলোই। আরো আছে, এবার আসেন আসামি অসুস্থ কিনা, অসুস্থতার কোনো সার্টিফিকেট যদি থাকে তাহলেও রিমান্ড মঞ্জুর করবে না। এবার আসেন, একবার যদি তাকে আপনি রিমান্ডে নিয়ে থাকেন এবং স্বীকারোক্তি আদায়ের জন্য পিরাপিরি করে থাকেন, তাহলে পুলিশ অফিসার বা তদন্তকারী কর্মকর্তা যদি স্বীকারোক্তি আদায়ের জন্য আসামিকে জিজ্ঞাসাবাদ করে থাকে তাহলেও রিমান্ড নামঞ্জুর হবে। এই জন্যই ম্যাজিস্ট্রেটের নিকটে আসামিকে ফেস করাতে হবে, এই জন্য রিমান্ড নামঞ্জুর হয়। তাহলে আমরা জানলাম মোটামুটি 5টি ক্ষেত্রে রিমান্ড নামঞ্জুর হয়: অপরাধী ব্যক্তির বিরুদ্ধে পর্যাপ্ত তথ্য না থাকলে, অপরাধের সাথে সম্পৃক্ততা না থাকলে, আসামির শরীরে জখমের চিহ্ন থাকলে, আসামি অসুস্থ হলে এবং এই সংক্রান্তে ডাক্তারি সনদপত্র থাকলে, পাশাপাশি স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায়ের চেষ্টা করছেন, এই ধরনের ম্যাজিস্ট্রেট বুঝতে পারলে, তিনি যদি অনুমান করেন যে না আসামিকে দিয়ে স্বীকারোক্তি, জোর করে স্বীকারোক্তি আদায় করা হবে, তখনও কি করতে পারেন? রিমান্ডের আবেদন নামঞ্জুর করতে পারেন। এই যে কথাগুলো বললাম এগুলো সব লিখিত পরীক্ষার প্রশ্ন। 324 থেকে যদি চায় প্রশ্ন করতে, এরকম প্রশ্ন দিয়ে দিতে পারে। এবার আসেন, আপনি রিমান্ড পেলেন, রিমান্ড পাওয়ার পর করণীয় কি? রিমান্ড পাওয়ার পর আপনি তাকে লকআপে রাখতে পারবেন, এটা আপনার তদন্তকারী কর্মকর্তাকে এই ক্ষমতাগুলো দেওয়া হয়েছে। তাহলে আসামিকে পুলিশ লকআপে রাখা যাবে, তদন্তের স্বার্থে যে কোনো জায়গায় নেওয়া যাবে, যে কোনো জায়গা থেকে নেওয়া আসা করা যাবে, আবার রাখাও যাবে। তাহলে প্রথমে বলেছে লকআপে রাখা যাবে, তদন্তের প্রয়োজনে যে কোনো জায়গায় নেওয়া যাবে, যে কোনো জায়গায় রাখা যাবে। এরপরে বলেছে তার খাবার দাবার মৌলিক অধিকারগুলোর দিকে আপনাকে খেয়াল রাখতে হবে, তার খাবারের ব্যবস্থা করতে হবে, আর ওই যে সরকারিভাবে খাবারের ব্যবস্থা করতে হবে। বেসরকারিভাবে যদি খাবার দেয়া হয়, অবশ্যই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা তদন্তকারী পুলিশ কর্মকর্তা, ম্যাজিস্ট্রেট, তাদের অনুমোদন সাপেক্ষে খাবারটা দিতে হবে, আবার এই খাবার পরীক্ষা করে দিতে হবে। এই যে আমরা দেখেন হাজতখানায় যখন থাকে, অপরাধী ব্যক্তি থাকে, তখন কিন্তু আমরা খাবার দিই, তাই না? খাবারটা যে আমরা পরীক্ষা করাই, কোথা থেকে পরীক্ষা করাই? কত প্রবিধান অনুযায়ী। আগে থেকে জানতেন যে কত প্রবিধান অনুযায়ী আসামির খাবার দাবার পরীক্ষা করে হাজতের ভেতরে পাঠানো হয়? দেখেন 324 প্রবিধান। কোনো কাজে আপনি পিআরবির বাইরে করেন না, কিন্তু কোন পিআরবিতে কি নিয়ম এটা আসলে জানার সুযোগ হয় না, কারণ অনেকগুলো প্রবিধান তো খুঁটিয়ে খুঁটিয়ে ওইভাবে পড়া হয় না। তাহলে আমরা বুঝতে পারলাম তো, অপরাধী ব্যক্তি যদি আপনার হেফাজতে থাকে তাহলে আপনি কি করতে পারবেন? রিমান্ড যদি বিজ্ঞ আদালত মঞ্জুর করেন, আপনি তাকে লকআপে রাখতে পারবেন, তদন্তের স্বার্থে যে কোনো জায়গায় নিতে পারবেন, যে কোনো জায়গায় রাখতে পারবেন। পাশাপাশি তার খাবারের ব্যবস্থা করতে হবে, সরকারিভাবে খাবারের ব্যবস্থা হবে। বেসরকারিভাবে যদি খাবার দেন, অবশ্যই এই খাবারটা পরীক্ষা করে দিতে হবে। অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা করতে হবে, এবং যদি আসামি মৃত্যুবরণ করেন সঙ্গে সঙ্গে ম্যাজিস্ট্রেটকে অবগত করতে হবে। আর যদি আসামিকে 24 ঘন্টা পার হয়ে যাওয়ার পরেও আপনি হেফাজতে আটক করে রাখেন, সেক্ষেত্রে আপনি পুলিশ আইনের 29 ধারায় আমলে আসতে বাধ্য হবেন, তাহলে অসদাচরণ বলে গণ্য হবে। তখন 29 ধারা অনুযায়ী আপনার বিরুদ্ধে ব্যবস্থা হবে। এই হলো রিমান্ড মঞ্জুর হয়ে যাওয়ার পর করণীয়। কতগুলো প্রশ্ন শিখলাম। কোন কোন পদমর্যাদার কর্মকর্তা রিমান্ড মঞ্জুর করতে পারেন? ম্যাজিস্ট্রেট রিমান্ড শুনানির সময় ম্যাজিস্ট্রেট কোন কোন বিষয়গুলো খেয়াল করে রিমান্ড মঞ্জুর করেন? কখন কখন রিমান্ড মঞ্জুর হয় না বা রিমান্ড না মঞ্জুর হয়, কোন কোন কারণে? এরপরে শিখলাম রিমান্ড মঞ্জুর হয়ে যাওয়ার পর তদন্তকারী কর্মকর্তার করণীয় কি। খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আশা করি একবার মনোযোগ দিয়ে পড়লে কিছু না কিছু পরীক্ষার হলে লিখতে পারবেন। হ্যাঁ, মুখস্থ করতে হবে না। আচ্ছা, এরপরে আরেকটু পড়বো আমরা যে কি কারণে রিমান্ড দরকার হয়। একদম সুন্দর করে 3টা পয়েন্ট তারা দিয়েছে, যে কোনো অন্য আসামিদেরকে শনাক্তকরণ যখন সম্ভব হবে, যে এই অপরাধীকে নিয়ে আসলে আমি আরেকজন অপরাধীকে ধরতে সক্ষম হব, অথবা কোনো মালামাল উদ্ধার করা যাবে, কোনো ঘটনার স্থান সুনিশ্চিত করা যাবে, অথবা যে কোনো ভালো তথ্য এখান থেকে আমি একটা গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারি, এই বিশেষ কারণেই কেবলমাত্র রিমান্ডের আবেদন করা যাবে। এটাও আর কি লেখা আছে। এই ছিল 324 বিধি। এছাড়া যে অন্য আলোচনাগুলো, এগুলো আপনারা 167তে অলরেডি পড়ে এসেছেন। হ্যাঁ, এই জন্য 324 থেকে অতিরিক্ত আমরা কি কি পড়বো এই জায়গাটাতে
আমরা এই বিষয়গুলো সংযুক্ত করব, অর্থাৎ 167, 324 সঙ্গে এই তথ্যগুলো আমরা পড়বো। পিআরবি থেকে প্রশ্ন করলে এইভাবে প্রশ্নগুলো দিতে পারে। আচ্ছা, এরপরে আমরা 327-এ যাব, হাজতখানায় বন্দীদের স্থান। সবাই জানেন হাজতখানায় বন্দীদের জন্য 36 বর্গফুট জায়গা প্রয়োজন, তাই না? সরকারি একটা মাপ আছে, হাজতখানা গুলো হবে 36 বর্গফুট, স্কোয়ার ফিট আমরা এগুলো জানি না। দৈর্ঘ্য প্রস্থ সমান হলে সেটাকে বলে বর্গক্ষেত্র, ঠিক আছে, সমস্যা নেই। তাহলে 36 বর্গফুট জায়গা থাকতে হবে প্রত্যেক বন্দির জন্য। হাজতখানায় 36 বর্গফুট জায়গা থাকবে। হাজতখানার সামনে বাংলা ইংরেজি, অর্থাৎ মাতৃভাষা মানে বাংলা আর ইংরেজি দুই ভাষায় লিখতে হবে। কোনটাতে মহিলারা থাকবে, কোনটাতে পুরুষরা থাকবে। তাহলে নারী পুরুষের জন্য আলাদা আলাদা হাজতখানার ব্যবস্থা থাকবে। পাশাপাশি এই হাজতখানার উপরে বা বন্দীদের জন্য যে স্থান, এই স্থানের সামনে লেখা থাকবে কতজন সংকুলান ঘটবে, সেটাও লেখা থাকবে। মহিলা 10 জন, পুরুষ 11 জন, বা এটা উল্লেখ থাকবে। তাহলে প্রত্যেক বন্দীর জন্য কতটুকু জায়গা থাকবে? 36 বর্গফুট। কয়টি ভাষায় লেখা থাকবে? দুইটা ভাষা, ইংরেজি ভাষা, মাতৃভাষায়। কি কি লেখা থাকবে? কতজন পুরুষ কতজন নারী ওই হাজতখানায় থাকতে পারবে, এগুলো থাকবে। সরকার কতজনকে রাখার জন্য পারমিট করেছে, এই বিষয়টা এখানে টানিয়ে দেয়া থাকবে। প্রকাশ্য স্থানে এটা টানানো থাকবে। এই অনুমোদিত সংখ্যা কখনোই অতিক্রম করা যাবে না। বুঝতে পারছেন? এই তিনটা কথা এখান থেকে পড়লেই হবে। তাহলে 327-এ কি বলেছে? হাজতখানায় যে বন্দিরা থাকবে তাদের স্থান সংক্রান্ত প্রবিধান, 327 বিধি। কি কি পড়ে আসলাম আমরা একটু মনে করি। 323 পড়লাম, এনইআর বা নন এক্সিকিউশন রিপোর্ট। 324 পড়লাম, রিমান্ড কিভাবে, কখন, কোন পরিস্থিতিতে কখন মঞ্জুর হবে, কখন মঞ্জুর হবে না, তদন্তকারী কর্মকর্তার করণীয়। এরপরে আমরা পড়লাম হাজতখানায় বন্দীদের স্থান, 327 বিধি। 36 বর্গফুট হবে, বাংলা ইংরেজিতে লিখতে হবে। কতজন করে কোন হাজতখানায় কতজন থাকবে সেটা লিখে দিতে হবে প্রকাশ্য স্থানে। এই সংখ্যা কখনোই অতিক্রম করা যাবে না। 3 জনের জায়গায় 5 জন ভরে রাখতে পারবেন না, দরকার হলে আলাদা ব্যবস্থা করতে হবে। আচ্ছা, এত বন্দি হয় না সাধারণত। আছে 328 বিধিটা পড়বো আমরা। 322-এর সঙ্গে 328-এর অনেকটা মিল রয়েছে। হ্যাঁ, 328-এ বলেছে বন্দীদেরকে হাজতখানায় নেওয়ার পূর্বেও আপনাকে একবার পরীক্ষা করতে হবে, শরীর পরীক্ষা করতে হবে, শরীরে কোনো আঘাতের চিহ্ন আছে কিনা। আর এই দায় দায়িত্ব কার উপরে বর্তায়? দেখেন, তাদের হেফাজতের যে দায় দায়িত্ব, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ডিউটি অফিসার, সেন্ট্রি, সকলের উপরেই কিন্তু দায়িত্ব বর্তায়। একটা আসামি আসলে পুরো থানার টেনশন না বলেন? তাহলে ওসি স্যার তিনিও দুশ্চিন্তায় থাকেন, ডিউটি অফিসার তিনিও নিরাপত্তার জন্য দায়ী থাকেন, পাশাপাশি সেন্ট্রি তো দায়িত্বে থাকেনি। সকলের, ওই ব্যক্তির নিরাপদ হেফাজতের জন্য সকলেই দায়ী বলে গণ্য হবে। প্রথমে বললো এটা, এরপরে বললো অবশ্যই তার শরীর পরীক্ষা করতে হবে, আঘাতের চিহ্ন থাকলে জেনারেল ডায়েরিতে লিপিবদ্ধ করতে হবে, তার শরীরের ক্ষত চিহ্ন এগুলো কি করতে হবে? সাক্ষীদের উপস্থিতিতে পরীক্ষা করতে হবে, প্রয়োজনে তার চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এরপরে বলেছে 51-52 ধারার যে বিধানটা, দেহ তল্লাশি করে পরিধেয় বস্ত্র ব্যতীত সবকিছু আপনি রেখে দিতে পারবেন। তবে হ্যাঁ, নারীর ক্ষেত্রে আপনার বন্দি যদি নারী হয় সেই ক্ষেত্রে আপনার একটু রেস্ট্রিক্টেড আছে, সেটা হলো আপনি তার হাতের শাখা চুড়ি এগুলো খুলে নিতে পারবেন না। দেখেন, কাঁচ, শঙ্খ, লোহার চুড়ি, তিনটা কথা বলা আছে। কাঁচ, শঙ্খ, লোহার চুড়ি এগুলো তিনি কি করতে পারবেন না? খুলে নিতে পারবেন না। এছাড়া বাদ বাকি অন্য অপ্রয়োজনীয় কিছু থাকলে আপনি এটা নিয়ে নিতে পারবেন। আর এই বন্দীদেরকে হাজতখানায় রাখার পূর্বে আপনাকে খেয়াল রাখতে হবে হাজতখানায় যেন কোনো আত্মহত্যা করার মতো উপাদান বা উপকরণ না থাকে। এই কথাগুলো বলেছে 328-এ। তাহলে বুঝতে পারলাম হাজতখানায় বন্দীদের জায়গা সংক্রান্ত প্রবিধান 327, বন্দীদেরকে হাজতখানায় প্রবেশের পূর্বে করণীয় কাজগুলো 328। 328-এ বললো বন্দীদেরকে রাখার পূর্বে অবশ্যই তাদের নিরাপদ হেফাজতের জন্য সকলেই দায়ী হবেন, সংশ্লিষ্ট সকলেই দায়ী হবেন। পাশাপাশি তার শরীর পরীক্ষা করাতে হবে, শরীরে ক্ষত চিহ্ন থাকলে এগুলো সাক্ষীদের উপস্থিতিতে পরীক্ষা করিয়ে জেনারেল ডায়েরিতে লিপিবদ্ধ পূর্বক তাকে হাজতখানায় রাখতে হবে। নারীদের ক্ষেত্রে অন্যান্য সকলের ক্ষেত্রে আপনি পরিধেয় বস্ত্র ব্যতীত যা কিছু পাবেন এগুলো এগুলো তো আমরা হাজতখানায় দেই না, এগুলো আলাদা করে রেখে দিতে হবে বা তালিকা তৈরি করতে হবে। মোট কথা ফৌজদারি কার্যবিধির 51-52 ধারার বিধান প্রয়োগযোগ্য হবে। তবে নারী হলে তার হাতের যে কাজ, শাখা অথবা লোহার চুরি যদি থাকে এগুলো আপনি কি করতে পারবেন না? খুলে নিতে পারবেন না। আত্মহত্যা করতে পারে এমন কোনো সামগ্রী যেন হাজতখানায় না থাকে, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। এরপরে আমরা যাবো 329 বিধি, হাজতখানার জন্য সেন্ট্রি।
তাহলে দেখেন আপনি কি করতেছেন, আপনি রিমান্ডে নিয়ে আসছেন অপরাধীকে, নিয়ে আসার পরে আপনি তাকে হাজতখানায় রাখতেছেন। হাজতখানাটা কতটুকু হবে সেই সংক্রান্ত আলোচনা। তারপরের বিধিতে বললো আপনি কিভাবে হাজতখানায় তাকে রাখবেন। এবার হাজতখানায় রাখা হয়ে গেল, এবার সেন্ট্রি নিয়োগ করেন। ধারাবাহিকতা আছে, আপনি যদি একটু খেয়াল করেন, মনোযোগ দেন, তাহলে দেখবেন সুন্দর একটা ধারাবাহিকতা আছে। সবগুলো প্রবিধানে ধারাবাহিকতা পাবেন না, কিছু কিছু জায়গায় আছে। তো এবার আসেন হাজতখানার জন্য প্রহরী, এই প্রহরী নিয়োগ করবেন কে? অবশ্যই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব হলো এই সমস্ত বিষয় দেখভাল করা। সাধারণত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার হয়ে ডিউটি অফিসার যখন দায়িত্ব পালন করেন তখন তিনি এই বিষয়গুলো দেখেন। এটাই বলেছে যে একজন কনস্টেবলকে ওখানে নির্দিষ্ট করে দিতে হবে ডিউটির জন্য। পাশাপাশি একজন কি থাকবেন, ডিউটি অফিসার বা তত্ত্বাবধানকারী ব্যক্তিও সেখানে থাকবেন। এত বেশি আপনার ভেতর থেকে পড়ার দরকার নাই। হাজতখানায় বন্দির জন্য প্রহরী নিয়োগ করতে হবে, এবং এই প্রহরী ডিউটি অফিসার তারা থাকবেন পালাক্রমে, তারা ডিউটি করবেন, কে কখন ডিউটি করবেন সমস্ত বিষয়গুলো বিস্তারিতভাবে জেনারেল ডায়েরিতে লিপিবদ্ধ করবেন। মোট কথা ডিউটি বন্টন করা থাকে না জিডিতে, কোন সেন্ট্রি কয় ঘন্টা পর পর কিভাবে ডিউটি করতেছে, এই বিষয়টা বলেছে 329 বিধিতে। আচ্ছা, এরপরে বলছে বদলি যখন হবে, বদলির ক্ষেত্রে অবশ্যই আসামিদেরকে গুনে গুনে নিতে হবে। আপনি অপরাধী ব্যক্তিদেরকে গুনে গুনে নিবেন, আবার যিনি চলে যাচ্ছে তিনিও এই সংখ্যাটা গুনে আপনাকে বুঝিয়ে দিবেন যে পুরুষ আসামি এতজন আছে, বন্দি এতজন আছে, মহিলা বন্দি এতজন আছে। এভাবে সবকিছু সুন্দর করে বুঝে নিতে হবে। এই সবগুলো কাজ প্রবিধান অনুযায়ী হয়। এবার আসেন হাজতখানার চাবি কার কাছে থাকবে? অবশ্যই হাজতখানার চাবি থাকবে প্রহরীর নিকট। তিনি ভারপ্রাপ্ত কর্মকর্তার অনুমতি ব্যতীত এই হাজতখানার তালা খুলতে পারবেন না। হ্যাঁ, ব্যতিক্রম কি? যদি আগুন লাগার মতো ঘটনা ঘটে, আগুন লেগেছে, হতেই পারে, বিপদের তো আর ইয়া নাই। তো এরকম আগুন লাগার মতো ঘটনা ঘটলে তিনি এই তালাটা খুলতে পারবেন। এছাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার অনুমতি ব্যতীত কি করতে পারবেন না, এই হাজতখানার তালা তিনি খুলবেন না। এরপরে বলেছে রাতের বেলা আলোর ব্যবস্থা করতে হবে বা লণ্ঠন দিতে হবে, এতটা দূরে দিতে হবে যেন আবার ওটা দিয়ে বিপদ না ঘটে, এগুলো খেয়াল রাখতে বলছে। প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার সময় বন্দীদের ক্ষেত্রে কি ব্যবস্থা, এগুলো আলোচনা করছে। আপনারা একটু দয়া করে এটা রিডিং পড়ে নিবেন, এত বেশি গুরুত্বপূর্ণ নয়। এরপরে আমরা যাব 330 বিধি, হাতকড়ার ব্যবহার। খুবই গুরুত্বপূর্ণ একটা বিধি। প্রথমে 330-এর কয়ের মধ্যে গুরুত্বপূর্ণ অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলা আছে, আমি একটু পয়েন্ট করে দিই আপনাদের, তাহলে মাথায় রাখতে সুবিধা হবে। দেখেন, হাত করা এবং রশির ব্যবহার। হাত করা, একটা লোককে যে আপনি হাত করা পরাবেন, দড়ি লাগাবেন, এটা কি সম্মানজনক না হানিকর বলেন? অবশ্যই অমর্যাদাকর। হাত করা এবং বলেছে হাত করা এবং দড়ির ব্যবহার, এগুলো একজন ব্যক্তির জন্য অবশ্যই অমর্যাদাকর। কাজেই বেশি কড়াকড়িও করা যাবে না, আবার আপনি হেলাফেলাও করতে পারবেন না, আপনার আসামি পালিয়ে যেতে পারে, তাই না? কাজে আপনাকে এগুলো সব খেয়াল রাখতে হবে। নিয়মগুলো কি আমরা একটু দেখবো, কোন ক্ষেত্রে আপনি হাত করা পরাবেন, কোন ক্ষেত্রে পরাবেন না। দেখেন, প্রথমেই বলেছে মহিলা যদি হয়, অপরাধী ব্যক্তি যদি নারী হয়, সেক্ষেত্রে সে যত বড়ই দুর্দর্শ হোক না কেন হাত করা পরাতে পারবেন না। তাহলে নারীর ক্ষেত্রে হাত করা পরানো আগে শিখবো আমরা, কখন হাত করা পরানো যাবে না। তাহলে নারী হলে যদি দুর্ধর্ষ প্রকৃতির হয় তাহলে তাকে হাত করা পরানো যাবে না। এক, শিশু হলে, শিশু আইনে 44-এর 3 ধারায়ও দেখবেন বলা আছে, শিশু হলে আপনি কি করতে পারবেন না, হাত করা পরাতে পারবেন না। যেহেতু শিশুর বিচারের ব্যবস্থা শিশু আইন অনুযায়ী প্রবিধানের সাথে মিল রেখেছে, তারা শিশুকে হাত করা পরানো যাবে না। এরপর আসেন বৃদ্ধ, অসুস্থ, এই ধরনের মানুষ যদি সেরকম প্রয়োজন না হয় তাহলে তাদেরকেও হাত করা পরানো যাবে না। আপনাদের গতবার এমসিকিউ পরীক্ষায় প্রশ্ন এসেছিল, গ্রেপ্তারকৃত সাক্ষীকে হাত করা পরানো যাবে না। কত বিধি থেকে প্রশ্ন এসেছে? 330। তাহলে আপনারা যদি একটু খেয়াল করেন, ঘুরে ফিরে বেআইনি সমাবেশ, দাঙ্গা হাঙ্গামা, অবৈধ জনতা, আর এই হাত করার ব্যবহার, এনিয়ার, গ্রেপ্তারি পরোয়ানা, সমন ওয়ারেন্ট, হুলিয়া, এগুলো থেকে ঘুরে 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 কিন্তু প্রশ্নগুলো দেয়। হ্যাঁ, কাজে এই জায়গাগুলো কিন্তু আপনাদের প্রশ্নগুলো আগে অ্যানালাইসিস করা উচিত যে কোন জায়গা থেকে প্রশ্নগুলো দেয়। তো এই জায়গাটা আপনাকে বেশি বেশি পড়তে হবে। সব পৃথিবীর সবকিছু নিতে চাইলেও আমরা পারবো না, তাই না? তাহলে আসেন কি প্রশ্ন এসেছিল এরকম, নিম্নলিখিত কোন ব্যক্তিকে কি করা যাবে না, হাত করা পরানো যাবে না? তাহলে গ্রেপ্তারকৃত সাক্ষীকে হাত করা পরানো যাবে না, মহিলা, শিশু, বৃদ্ধ, অসুস্থ, এই 4 রকমের ব্যক্তিকে আপনি হাত করা পরাতে পারবেন না।
মানবাধিকারের বিষয় বিবেচনায় রেখে মাথায় রেখে অনেক বৃদ্ধ হলে তাকে হাতকড়া পরানোর দরকার নাই। তবে হ্যাঁ, যদি আপনার এরকম শঙ্কা হয় যিনি আক্রমণাত্মক হতে পারে বা অনেক দূর পথ আমাকে অপরাধী ব্যক্তিকে বয়ে নিয়ে যেতে হবে, সেই ক্ষেত্রে আবার আপনি হাতকড়া পরাতে পারবেন। এটা আপনার তাৎক্ষণিক পরিস্থিতির উপরে নির্ভর করবে। এবার আসেন আরো কি কি নিয়ম আছে হাতকড়া পরানোর একটু দেখি। বন্দি যদি দুইজন হয়ে যায় তাহলে হ্যান্ডকাপ অনেক সময় অপ্রতুল হয়ে যায়, অনেক সময় কম থাকে, অনেক সময় পর্যাপ্ত থাকে। তো বন্দি দুইজনের ক্ষেত্রে একজনের ডান হাত একজনের বাম হাতের সাথে আপনি হাতকড়া পরাতে পারবেন। তবে দুইজনের বেশি বন্দিকে একত্রে হাতকড়া লাগানো উচিত নয়। বুঝেছি। তাহলে দুইজন বন্দিকে একত্রে যখন আপনি হাতকড়া পরাবেন, নিয়ম কি? একজনের ডান হাত দুইজনেরই বাম হাত, দুইজনেরই ডান হাত, একজনের ডান হাত একজনের বাম হাত একত্রিত করে আপনি হাতকড়া পরিয়ে ফেলবেন। সাধারণত বাম হাতের কবজিতে হাতকড়া পরাতে হবে, ডান হাতের সঙ্গে বাম হাতের কবজিতে হাতকড়া পরিয়ে ফেলবেন। কবজিতে পরাবেন হাতকড়া। দুইয়ের অধিক ব্যক্তিকে কখনোই একত্রিত করে হাতকড়া পরানো উচিত নয়। কোনোভাবে যদি হাতকড়া না পান বা হাতকড়া পাওয়া না যায় সেক্ষেত্রে দড়ি বা কাপড় দিয়ে, তাহলে দেখেন হাতকড়া পাওয়া না গেলে কি দ্বারা আসামিকে বাঁধতে হবে এরকম যদি প্রশ্ন আসে, থাকলেও দড়ি দিয়ে, কাপড়ের টুকরা দিয়ে, ক বা খ কোনোটাই নয়। আপনার মাথায় আসবেই না ওই মুহূর্তে যে কাপড় দিয়ে আবার বাঁধবে, এটা আবার কেমন হবে। তাহলে দেখেন প্রবিধানেই বলা আছে যে হাতকড়া যদি পাওয়া না যায় দড়ি অথবা কাপড়ের বাঁধনও দেয়া যাবে। তবে হ্যাঁ, এমন করে বাঁধিয়েন না যাতে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়। এটাও আপনাকে খেয়াল রাখতে হবে যেন রক্ত চলাচল বন্ধ না হয়। দড়ি পাওয়া না গেলে দুঃখিত, যদি আপনি কিনা পান, হ্যান্ডকাপ না পান, অবশ্যই দড়ি দিয়ে বাঁধবেন, প্রয়োজনে কাপড়ের টুকরা দিয়ে বাঁধা যাবে। আচ্ছা, যখন নদীতে চলাচল করবেন, কোনো ব্যক্তি নৌপথে ভ্রমণের ক্ষেত্রে ওইভাবে হাতকড়া পরানো উচিত নয়, তাই না? সাঁতারের ব্যাপার আছে, পড়ে গেলে তো মারাই যাবে। এই জন্য নদী পথে চলার সময় অবশ্যই বাঁধনটা খুলে দিতে হবে বা বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। আর হাতকড়া গুলো সবসময় সুন্দর করে মেরামত যোগ্য অবস্থায় রাখতে হবে বা ব্যবহার যোগ্য অবস্থায় রাখতে হবে। ভেঙে গেলে অবিলম্বে ঠিক করতে হবে বা বদল করার ব্যবস্থা করতে হবে। এই ছিল হাতকড়া সংক্রান্ত আলোচনা। তাহলে এবার আসেন কাকে কাকে হাতকড়া পরা যায় না। 4 রকম ব্যক্তির কথা বলেছে হাতকড়া পরা যাবে না। তাহলে আর বাদ বাকি সবাইকে আপনি হাতকড়া পরাতে পারবেন। এরকম প্রশ্ন দিল, হাত করার ব্যবহার আলোচনা করুন, কোন কোন ব্যক্তিদেরকে হাত করা পরানো যায়, কোন কোন ব্যক্তিকে যায় না। তাহলে আপনি লিখবেন সকল অপরাধীকেই হাত করা পরানো যাবে। তবে হ্যাঁ, নিম্নলিখিত ব্যক্তিরা ব্যতিক্রমের মধ্যে পড়বে। নারী হলে হাত করা পরাতে পারবেন না, সে যত বড় দুর্ধর্ষ নারী হোক না কেন। অসুস্থ বৃদ্ধ ব্যক্তিকে হাত করা পরাবেন না। আর কি, গ্রেপ্তারকৃত সাক্ষীকে হাত করা পরাবেন না, শিশুকে হাত করা পরাবেন না। এছাড়া অন্য সকল অপরাধীকে হাত করা পরানো যাবে। তারপরে আরো কি কি নিয়ম রয়েছে, এবার হাতকড়া পরানোর নিয়মগুলো নিম্নে আলোচনা করা হলো। এবার আপনি লেখেন, বন্দি দুইজন হলে একজনের ডান হাত একজনের বাম হাত। হাতকড়া যদি পাওয়া গেল তাহলে তো ভালো, না পাওয়া গেলে কাপড়ের টুকরা দড়ির সাহায্যে বাঁধতে হবে। একাধিক ব্যক্তিকে, দুইজনের বেশি ব্যক্তিকে একত্রিত করে হাতকড়া পরানো উচিত নয়। নৌপথে চলাচলের সময় যেন হাতকড়া আলগা করে দেওয়া হয় বা বাঁধনটা আলগা করে দেওয়া হয়, এগুলো সতর্কতার দিকে খেয়াল রাখতে হবে। কাপড়ের টুকরো দিয়ে বাঁধার সময় সংশ্লিষ্ট অপরাধী ব্যক্তির যাতে রক্ত সঞ্চালন বজায় থাকে এই বিষয়টাও খেয়াল রাখতে হবে। হাতকড়া যদি নষ্ট হয়ে যায় অবিলম্বে মেরামতের ব্যবস্থা করতে হবে। এই ছিল মোটামুটি হাতকড়ার ব্যবহার। 331 বিধি একটু নিতে পারেন, নাও নিলে সমস্যা নাই। আমরা সিআরপিসি 50 পড়েছি না, সেম কথা বলেছে যে পলায়ন প্রতিরোধে প্রয়োজনের অতিরিক্ত বল প্রয়োগ করা উচিত নয়। 322-এ চলে যাব আমরা, 322। নতুন প্রবিধান পড়তে আসলে পুরনো গুলো কিন্তু ভুলে যাওয়া যাবে না, সাথে সাথে পুরনো গুলো মাথায় রাখতে হবে। কি কি পড়লাম মনে আছে? 323 পড়লাম এনিয়ার, 24-এ পড়লাম রিমান্ড, 327 পড়লাম সরাসরি বন্দীদের স্থান, 28-এ পড়লাম বন্দীদেরকে হাজতখানায় রাখা। আগে আপনার করণীয় কি? 29-এ সেন্ট্রি নিয়োগ করবেন এবং তার দায় দায়িত্ব কি হবে, কে কে দেখভাল করবে। এরপরে পড়লাম হাত করার ব্যবহার 330। 332-এ যাব পুলিশ ফাঁড়িতে আসা যাওয়ার সময় বন্দির প্রহরা। এখন তৎকালীন সময় দেখেন অনেক প্রত্যন্ত অঞ্চল জুড়ে জুড়ে একটা পুলিশ স্টেশন ছিল বা একটা ফাঁড়ি ছিল। তখন তো এত উন্নত ছিল না, তাই না? তৎকালীন সময় একখান থেকে আরেকখানে নিয়ে যেতে গেলে বন্দীদেরকে অনেক কষ্ট করতে হয়েছে, অনেক বেগ পোহাতে হয়েছে। তো এখানে বলেছে বন্দীদেরকে যখন একখান থেকে আরেকখানে আপনি নিয়ে যাবেন, ধরেন এত যোগাযোগ ব্যবস্থাও ছিল না, এই যাওয়ার পথ কোন দিক হবে আসার পথ কোন দিক হবে আগে থেকেই এই নির্দেশগুলো দেয়া থাকবে। তার মানে মোটামুটি স্কট ডিউটি করে যারা, তাদের প্রতি নির্দেশনাগুলো দেয়া আছে। হ্যাঁ,
স্কট ডিউটি, বন্দিকে আপনি একখান থেকে আরেকখানে নিয়ে যাওয়া আসার সময় বন্দিকে পাহারাটা দিবেন কিভাবে? অবশ্যই সংক্ষিপ্ত পথ অনুসরণ করতে হবে, কোন পথে যাবে কোন পথে আসবে এটাও সুনির্দিষ্ট করে দিতে হবে। একাধিক বন্দী, একজন বা দুইজন অপরাধীর জন্য একজন পুলিশই যথেষ্ট, এটা বলেছে যে একজন কনস্টেবলই যথেষ্ট। দুইজন বন্দী থাকলেও সাধারণত একজন কনস্টেবলই যথেষ্ট। তবে হ্যাঁ, যদি পুলিশের সংখ্যা কমে যায়, অপ্রতুল থাকে, তখন কি করা যাবে? চৌকিদারকেও এখানে অন্তর্ভুক্ত করা যাবে। মানে পুলিশ নিলেন, চৌকিদার নিলেন, উভয়কে নিয়ে আপনি প্রহরীকে পাহারা দিয়ে তাকে থানা ফাঁড়িতে নিয়ে যাওয়া আসা বা বিজ্ঞ আদালতে নিয়ে যাওয়া আসার ব্যবস্থা করতে পারবেন। এবার আসেন, আপনি যদি বন্দি, কিভাবে বন্দি যদি এরকম হয় পলাতক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তখন আপনি বন্দিকে কিভাবে হ্যান্ডকাপ পরাবেন? বন্দির ডান হাতের সাথে চৌকিদারের বাম হাতে হাত করা পরাতে পারবেন। চিন্তা করেন কত বড় ক্ষমতা দিয়েছে আমাদেরকে। তাহলে যদি মনে হয় যে না, অপরাধীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই মুহূর্তে চৌকিদারের সঙ্গে একটা চৌকিদারের কোন হাত হবে, বন্দির ডান হাত, চৌকিদারের বাম হাত, এটা কিন্তু খেয়াল করবেন, এমসিকিউ দিয়ে ফেলবে। তাহলে বন্দির ডান হাত আর চৌকিদারের বাম হাতের সঙ্গে একত্রিত করে হাত করা পরাতে হবে। চৌকিদার যে নিবেন, চৌকিদারকে দেখে নিতে হবে, রিবাতের মতো হ্যাংলা পাতলা হলে চলবে না, সুঠাম দেহের অধিকারী হতে হবে। হ্যাঁ, তাহলে শরীর সুগঠিত হতে হবে। আচ্ছা, তাহলে চৌকিদারের কোন হাত? চৌকিদারের কিন্তু বাম হাত। অপরাধী ব্যক্তির কোন হাত? ডান হাত হতে হবে। এরপরে বলেছে বিশেষ প্রয়োজন না হলে, তানিয়া হাসতেছে আমার কথা শুনে, বিশেষ প্রয়োজন না হলে কি করা উচিত নয়? চৌকিদারকে যুক্ত করা উচিত নয়। কেন বলেন তো? আমাদের তো শাস্তির ব্যবস্থা রয়েছে, তাই না? শৃঙ্খলার অবনতি ঘটলে আমাদেরকে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুযোগ রয়েছে, কিন্তু চৌকিদারের তো বিভাগীয় শাস্তি নাই। তো সে কিন্তু কি করতে পারে? বায়াস্ট হয়ে যেতে পারে। এই জন্য বলেছে খুব বেশি প্রয়োজন না হলে আপনার চৌকিদার নেওয়ার দরকার নাই, কারণ চৌকিদারদের শাস্তির ব্যবস্থা নাই। এগুলো হলো মজার পড়া, গল্পে গল্পে একটু রিডিং পড়ে নিলেন বাস। এরপরে আসেন, বলেছে যদি বিচারের জন্য যে বন্দি সে যদি আগে থেকেই পাগল থাকে, আগে থেকে আপনি একটু কোর্ট অফিসারকে বিষয়টা জানিয়ে রাখবেন। অনেক দূরে রাত্রিতে যাতায়াতের পূর্বে অবশ্যই আপনাকে যাত্রা বিরতি দিতে হবে, পাশাপাশি অন্যান্য নিরাপত্তার বিষয়গুলো খেয়াল রাখতে হবে। দিনের বেলার মধ্যেই খাওয়া দাওয়া শেষ করতে হবে। ধরেন আপনি যেতে যেতে যদি রাত হয়ে যায়, সেক্ষেত্রে আগেই আগে কি করতে হবে? খাবার দাবারের ব্যবস্থা করতে হবে। যদি মনে হয় যে না, খাবার খেতে গেলে রাত হয়ে যাবে, তাহলে আগে পৌঁছে তারপরে খাবারের ব্যবস্থা। অর্থাৎ এটা নির্ভর করবে তাৎক্ষণিক আপনার বিচার বিবেচনার উপরে। ঘুমের প্রয়োজন হলে স্থানীয় মাতব্বরের বাড়ি টাড়ি পেলে এখানে গিয়ে ঘুমানোর ব্যবস্থা। এগুলো আপনারা একটু রিডিং করে নিবেন, আশা করি ইনশাল্লাহ পড়লে আপনি বুঝতে পারবেন। আচ্ছা, এরপরে আমরা যাব বন্দীদের খাওয়া খরচ। এগুলো কে দিবে? অবশ্যই জেলা ম্যাজিস্ট্রেট দিবে। 333 বিধিতে বলেছে বহু জায়গায় আপনি আসামির খাবার, বন্দির খাবার, ভিকটিমের খাবার এগুলোর কথা পাবেন, কিন্তু বাকি অংশটা বললাম না। এরপরে আমরা নজরদারিতে চলে যাব। নজরদারি, সার্ভেলেন্স খুব গুরুত্বপূর্ণ। নিরীক্ষণ, নিরীক্ষণ পড়বো। এ পর্যন্ত অন্য একটা বিষয় ছিল, নিরীক্ষণের আলোচনা রয়েছে, আবার কয়েকটা প্রবিধান মিলে নিরীক্ষণের আলোচনা রয়েছে। হ্যাঁ, 341 পর্যন্ত যদি চিন্তা করি আমরা, 336 থেকে 341 পর্যন্ত নিরীক্ষণের একটা চ্যাপ্টার, খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। মনোযোগ দেন, পড়া বেশি হলেও কিছু করার নাই, পিআর বিশেষ করতেই হবে। আচ্ছা, শেষ হলে আবার পড়বো, আবার পড়বো, সমস্যা নাই, একটু চাপ নিয়ে পড়েন, অল্প বেশি না। খেয়াল করেন কোন ব্যক্তিদেরকে নিরীক্ষণে রাখা হয়। প্রথম কথা, কে নিরীক্ষণে রাখে? নিরীক্ষণ জিনিসটা আমরা বুঝি। নিরীক্ষণ ওই যে চোখে চোখে রাখেন না, এই চোখে চোখে রাখাকে বলে নিরীক্ষণ। অপরাধী ব্যক্তিদেরকে থানা এলাকার অপরাধ নিয়ন্ত্রণের জন্য নিরীক্ষণের আলাদা ব্যবস্থা রয়েছে। তো কোন অপরাধীদেরকে চোখে চোখে রাখবেন, নিরীক্ষণে রাখবেন, এটা ঠিক করে দিবে কে? পুলিশ সুপার স্যার। অর্থাৎ পুলিশ সুপার স্যার বা সুপারিনটেন্ডেন্ট তিনি কি করবেন? কোন অপরাধীদেরকে নিরীক্ষণে রাখতে হবে এই বিষয়টি তিনি নির্ধারণ করে দিবেন। কত বিধি? 336 বিধি। ইংরেজি হলো সার্ভিল্যান্স। হ্যাঁ, ইংরেজিটাও সাথে সাথে পড়ে ফেলবেন, কারণ দিয়ে দিবে সার্ভিল্যান্স কি, তখন পারবেন না, কষ্ট হবে, তখন জানা জিনিস আর দিতে পারবেন না। পরীক্ষার হল থেকে বের হয়ে এসে দেখবেন হায় রে, নিরীক্ষণ আসছিল, আমি তো পারলাম না। এই জন্য ইংরেজি টার্ম গুলো আমরা শিখে নেব। আচ্ছা, তাহলে নজরদারি বা নিরীক্ষণ কে নির্দেশ দেন? পুলিশ সুপার স্যার। তো সবগুলো অপরাধীকে তো নজরদারিতে রাখার প্রয়োজন নেই। কোন অপরাধীকে নজরদারিতে রাখবেন? দুই রকম অপরাধী। একটা হলো অপরাধে দণ্ডপ্রাপ্ত হয়েছে বা অভিযুক্ত হয়েছে এমন, আর একটা হলো সন্দেহযুক্ত অথবা অভ্যাসগত অপরাধী। আসেন একটু দেখি। বলেছে যেই সকল অপরাধীরা গত 5 বছরের মধ্যে ডাকাতি, সিরেল চুরি, অপহরণ, ঔষধ প্রয়োগের মাধ্যমে অবসাদ উৎপাদন, জাল নোট,
দুঃখিত, নোট জাল করা একই কথা। জাল নোটের ব্যবহার লাভের উদ্দেশ্যে বা খারাপ জীবন যাপনের জন্য বা খুনের জন্য অপরাধী হয়েছেন, চোরাচালান সংক্রান্ত আইনের অধীনে অভিযুক্ত হয়েছেন, এই ধরনের ব্যক্তিদেরকে নিরীক্ষণে রাখতে হবে। কত বছর? গত 5 বছরের মধ্যে এই অপরাধগুলো তিনি করেছেন, তার বিরুদ্ধে এগুলো প্রমাণ আছে। আর কি সন্দেহ কাদেরকে? একই রকম ব্যক্তিদেরকে, চোর, পেশাগত অভ্যাসগত চোর, চোর বলে সন্দেহ হয়, চোরাই মাল গ্রহণকারী, চোরদেরকে আশ্রয় দানকারী, চোরা চালানের সাথে জড়িত কোনো দল বা গোষ্ঠী, তাদেরকে যদি সন্দেহ হয়, এই রকম অপরাধীদেরকেও নিরীক্ষণে রাখতে হবে, নজরদারিতে রাখতে হবে। এখন আপনার সন্দেহ হচ্ছে, আপনি তাকে নজরে নজরে রাখেন, অপরাধ এমনি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। আবার যারা দণ্ডিত হয়ে আসলো, তাদের তো একবার অপরাধী সিল পড়লোই, তাই না? তাহলে তাদেরকেও নজরে নজরে রাখা দরকার, যাতে পুনরায় অপরাধ সংগঠন করতে না পারে। এই ধরনের চিন্তা ভাবনা গুলো থেকে প্রবিধান 336 বিধির সৃষ্টি। আচ্ছা, তাহলে বুঝতে পারলাম নিরীক্ষণ মানে মূলত পাহারা দিয়ে রাখা বা তত্ত্বাবধানে রাখা, কিছুদিন পর পর গিয়ে খোঁজ খবর নেওয়া। তাহলে নিরীক্ষণের নির্দেশ দিবেন কে? পুলিশ সুপার স্যার। কতজনকে নিরীক্ষণে রাখবেন এটাও নির্ধারণ করে দিবেন পুলিশ সুপার স্যার। কোন কোন ব্যক্তিদেরকে নিরীক্ষণে রাখবেন? গত 5 বছরে যারা বিভিন্ন অপরাধ করেছে, ডাকাতি, চুরি, সিঁদেল চুরি, চোরাচালান সংক্রান্ত অপরাধ, পাশাপাশি যারা এই ধরনের অপরাধ করে বা অভ্যাসগত অপরাধী বলে যাদেরকে সন্দেহ করা হয়, তাদেরকে নিরীক্ষণে রাখতে হবে। 337 বিধি পড়বো আমরা। দেখেন, বলেছে হিস্ট্রি শিটের কথা বলেছে, এটা যখন আমরা পিসিএনবি পড়বো তখন ইনশাল্লাহ আমাদের এগুলো পরিষ্কার হয়ে যাবে। বলেছে পুলিশ সুপার স্যার তিনি নজরদারির আদেশ দিবেন। 337 থেকে একটা কথা আমরা শিখবো, পুলিশ সুপার স্যার নজরদারির আদেশ দিবেন। এই একই কথা 36-এ পড়ে আসলাম। তাহলে নিরীক্ষণ কাকে বলে? এরকম যদি আসে, তখন লিখবো যে এইরকম অপরাধীদেরকে পুলিশ সুপার স্যার নজরদারিতে রাখার জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়ে থাকেন। তিনি এখন কিভাবে এটা নিরীক্ষণে রাখবেন এটা পরে পরে আসতেছি আমরা। তো দুইটা বিধি ব্যবহার করতে পারবেন, 336, 37। আচ্ছা, এবার আমরা একটু দেখবো 338 বিধিতে কি বলেছে। নিরীক্ষণের জন্য নাম সংযোজন বা অপসারণ। নিরীক্ষণ কাদেরকে করবেন? অপরাধী ব্যক্তি তো অনেকেই থাকবে, তাই না? তাদের মধ্যে একটা তালিকা থাকবে, এসপি স্যার এই তালিকাটা তৈরি করে দিবেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে। এখন আসেন, এই তালিকা থেকে কোন কোন ব্যক্তিদের নাম সরিয়ে ফেলবেন, নতুন করে কাদের নাম সংযোজন করবেন, এই কথাটা বলা আছে 338 বিধিতে। তাহলে 338 বিধিতে বলেছে পুলিশ সুপার স্যার কি করবেন? এই নাম সংযোজন বা অপসারণ করতে পারেন। আর কে পারেন? আরো একজনকে ক্ষমতা দেওয়া হয়েছে, তিনি হলেন জেলা ম্যাজিস্ট্রেট। তাহলে নিম্নলিখিত কোন পদমর্যাদার কর্মকর্তা নিরীক্ষণাধীন ব্যক্তিদের তালিকা থেকে নাম সংযোজন বা অপসারণ করতে পারেন? জেলা ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার, ক, খ, কোনটিই নয়। তাহলে দুইজনই কিন্তু পারেন। তাহলে পুলিশ সুপার পারবেন এবং জেলা ম্যাজিস্ট্রেট পারবেন, পূর্বে যারা সাজাপ্রাপ্ত হয়েছে। আবার পুলিশ সুপার স্যার কোনো সন্দেহভাজন ব্যক্তি, তারা যদি অতীতে সাজাপ্রাপ্ত হয়ে থাকে, তাদেরও নাম সংযোজনের জন্য নির্দেশ দিতে পারবেন। আচ্ছা, এই পর্যন্তই থাকবে, আমরা আগামী ক্লাসে বাকিগুলো পড়বো। আরো একটা বিধি থাকলো, দণ্ডপ্রাপ্ত হয়নি এমন ব্যক্তিদেরকে নিরীক্ষণে রাখা। 3 বছরের বেশি সময় নজরাধীন রাখা যাবে না বা নিরীক্ষণে রাখা যাবে না। কোনো কারণে 3 বছরের বেশি সময় রাখার প্রয়োজন হলে অবশ্যই ম্যাজিস্ট্রেটের অনুমতি নিতে হবে। এই 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 কথা বলেছে 339। আচ্ছা, 341 পর্যন্ত পড়লে ঠিক ছিল, আগামী ক্লাসে আমরা পড়ে ফেলবো। আসেন একটু দেখি আমরা কি কি পড়লাম। 323-এ পড়লাম নন এক্সিকিউশন রিপোর্ট। গ্রেপ্তার কার্যকর করতে না পারলে অবশ্যই এনিয়ার দাখিল করতে হবে। একটা গ্রেপ্তারি পরোয়ানা কতদিন পর্যন্ত বলবৎ থাকে, কোথায় সংরক্ষণ থাকে? এনিয়ার যে রিপোর্টটা দিবেন, এই রিপোর্টের সঙ্গে কোন কোন কাগজগুলো আপনাকে সংযুক্ত করতে হবে? অপ্রত্যাশিত ওয়ারেন্ট বলতে কি বোঝেন? এই অপ্রত্যাশিত ওয়ারেন্ট পেলে আপনি কি করবেন? কিভাবে এই ওয়ারেন্ট গুলো তামিল না হলে তখন আপনার করণীয় কি? 324 বিধি পড়লাম, আসামিকে পুনঃসমর্পণে নিয়ে আসা বা রিমান্ডে নিয়ে আসা, ফৌজদারি কার্যবিধির 167, 61 ধারার বিধানও বলতে পারেন। 61-তে বলা আছে 24 ঘন্টার মধ্যে বিজ্ঞ আদালতে প্রেরণ করতে হবে। যদি 24 ঘন্টার মধ্যে কি করতে না পারেন, আদালতে প্রেরণ করতে না পারেন, তখনকার ব্যবস্থাই হলো 167 বা 324 বিধি। তাহলে তদন্তকারী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা সাব ইন্সপেক্টর, তারা কি করতে পারেন? রিমান্ডের আবেদন করতে পারেন। ম্যাজিস্ট্রেট কোন কোন বিষয়গুলো খেয়াল করবেন? কোন অপরাধী ব্যক্তি রিমান্ড মঞ্জুরের আগে অবশ্যই তাকে হাজির করতে হবে, ক্ষত চিহ্ন আছে কিনা, আঘাত করেছেন কিনা এগুলো দেখবে, আগে থেকে একবার রিমান্ডে নিয়েছিলেন কিনা এটাও দেখবে, মামলার এজাহার সহ অন্যান্য দলিল পত্রগুলো পর্যালোচনা করবে। এরপরে বলছে রিমান্ড আপনার কখন মঞ্জুর হবে না? ওই অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে যথেষ্ট তথ্য না থাকলে,
অপরাধের সাথে সম্পৃক্ততা না থাকলে, অসুস্থ হলে, শরীরে আঘাতের চিহ্ন থাকলে, অথবা স্বীকারোক্তি আদায়ের জন্য জোর জবরদস্তি করা হয়েছে এরকম সংবাদ পেলে বা ম্যাজিস্ট্রেট বুঝতে পারলে। এরপরে আসেন রিমান্ডের পাওয়ার পর কি করতে পারবেন? লক আপে রাখতে পারবেন, তদন্তের স্বার্থে কোথাও নিয়ে যেতে পারবেন, কোথাও রাখতে পারবেন, খাবারের ব্যবস্থা করতে হবে, চিকিৎসার ব্যবস্থা করতে হবে। যদি পুলিশ হেফাজতে মৃত্যুবরণ করে ম্যাজিস্ট্রেটকে সংবাদ দিতে হবে, সুরতাল তৈরির ব্যবস্থা করতে হবে। 24 ঘন্টার বেশি আটক রাখলে আপনি পুলিশ আইনের 29 ধারার বিধান লঙ্ঘন করেছেন বলে গণ্য হবেন, আপনার বিরুদ্ধে ব্যবস্থা হবে। কোন কোন কারণে রিমান্ড চাইতে পারবেন? যে কোনো ঘটনা রহস্য উদ্ঘাটনের জন্য, অপরাধী ব্যক্তিদেরকে শনাক্তকরণের জন্য, অন্য অপরাধী ব্যক্তিদেরকে শনাক্তকরণের জন্য, ভিকটিম উদ্ধারের জন্য, অপহৃত বা লুণ্ঠিত মালামাল উদ্ধারের জন্য, আরো দুই একটা বানিয়ে লিখতে পারলে লিখে দিবেন। আচ্ছা, এই ছিল 324। তারপরে আমরা পড়লাম 327। হাজতখানায় বন্দীদের স্থান হবে 36 বর্গফুট। ইংরেজি ভাষা মাতৃভাষায় সামনে লেখা থাকবে। কতজন করে থাকতে পারবে এক একটা হাজতখানায় সেই বিষয়টিও স্পষ্ট করে লিখতে হবে। অনুমোদিত সংখ্যার বাইরে বন্দীকে এখানে রাখা যাবে না। এরপরে বলেছে বন্দীকে হাজতখানায় রাখবেন তার নিরাপত্তার জন্য সকলেই দায়ী থাকবে। সেন্ট্রি, ডিউটি অফিসার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সকলেই নিরাপদ হেফাজতের জন্য দায়ী থাকবে। তার শরীরে আঘাতের চিহ্ন থাকলে নিরপেক্ষ সাক্ষীদেরকে ডেকে তাদের উপস্থিতিতে পরীক্ষা নিরীক্ষা করিয়ে জেনারেল ডায়েরিতে নোট দিয়ে তারপরে হাজতখানায় রাখতে হবে। মহিলা হলে শাঁখা চুরি কাজ এগুলো খুলে নেওয়া যাবে না। লোহার চুরি খুলে নিতে পারবেন না। হাজতখানায় প্রবেশের পূর্বে অবশ্যই আত্মহত্যা করতে পারে কিনা এমন সামগ্রী আছে এগুলো দেখে নিতে হবে যেন না থাকে। এরপরে বলেছে সেন্ট্রি নিয়োগ করবেন। সেন্ট্রির দায় দায়িত্বগুলো কত? 329 বিধি 330-এ বললো হাত করার ব্যবহার। 4 রকমের ব্যক্তিকে হাত করা পরাতে পারবেন না, বাদ বাকি সকল আসামিকে হাত করা পরাতে পারবেন। হাত করা না থাকলে কাপড়ের টুকরা দড়ি ব্যবহার করা যাবে। একাধিক বন্দির ক্ষেত্রে একজনের ডান হাত বাম হাত মিলে হাত করা পরাতে পারবেন। নদীপথে চলাচলের ক্ষেত্রে বা বিশেষ ভ্রমণের ক্ষেত্রে আপনি কি করবেন? হাত করাটা খুলে দেওয়া বা আলগা করে দেওয়া যেতে পারে। আর বলেছে হাত করা মেরামত বা সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। 331 প্রয়োজনের অতিরিক্ত বল প্রয়োগ করা যাবে না। 32-এ বন্দীদেরকে আনা নেওয়ার সময় অবশ্যই চরম সতর্কতা অবলম্বন করতে হবে। পাশাপাশি চৌকিদারকেও আপনি যদি মনে করেন বন্দি আপনার বেশি, সেক্ষেত্রে আপনি পুলিশ নেই, তখন আপনি চৌকিদারকেও এখানে ইনভলভ করতে পারবেন। চৌকিদারের বাম হাতের সাথে বন্দির ডান হাত বিশেষ নিরাপত্তার ক্ষেত্রে একত্রে হাত করা পরানো যাবে। পাশাপাশি অন্যান্য যে কার্যক্রমগুলো আপনি বন্দিকে একখান থেকে আরেকখানে নিয়ে যাওয়ার জন্য সংক্ষিপ্ত পথ, যাওয়ার পথ কোনটা, আসার পথ কোনটা, এগুলো সব সুনির্দিষ্ট করে দিবেন। খাবারের ব্যবস্থা করবেন ইত্যাদি অন্যান্য নিরাপত্তা নিশ্চিত করবেন। খাবারের ব্যবস্থা সম্পর্কে আরো বলা হয়েছে 333 বিধি। এরপরে আমরা পড়লাম নজরদারি বা নিরীক্ষণ। গত 5 বছর ধরে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ অপরাধের সাথে জড়িত ব্যক্তিদেরকে এবং যারা সন্দিগ্ধ অভ্যাসগত অপরাধী তাদেরকে নিরীক্ষণে রাখতে হবে। 337-36 দুটোতেই বলেছে নিরীক্ষণে রাখার জন্য নির্দেশ প্রদান করবেন কে? পুলিশ সুপার মহোদয়। নিম্নের কোন পদমর্যাদার কর্মকর্তা নিরীক্ষণে রাখার আদেশ দেন? থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, মামলা তদন্তকারী কর্মকর্তা, এএসআই, পুলিশ সুপার। জেলা ম্যাজিস্ট্রেট কি লিখবেন? অবশ্যই পুলিশ সুপার। জেলা ম্যাজিস্ট্রেট কি করতে পারে? নাম সংযোজন অপসারণে তিনি তখন মতামত দিতে পারবেন। আচ্ছা, তাহলে নাম সংযোজন অপসারণ জেলা ম্যাজিস্ট্রেট এবং পুলিশ সুপার স্যার দুইজনেই নাম সংযোজন এবং অপসারণ করতে পারবেন। তো এই সংযোজনের পূর্বে আবার ওসি স্যারকে আবার ইয়া দেয় যে আপনি একটু গিয়ে থানা এলাকায় ওই অপরাধীদেরকে দেখে আসেন তাদের বর্তমান কি অবস্থা। এই রিপোর্টের উপর ভিত্তি করে আবার নাম সংযোজন অপসারণ করে। আচ্ছা, এরপরে আগামী ক্লাসে ইনশাল্লাহ এ পর্যন্ত আজকের ক্লাস। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এবার আপনাদের কথা শুনবো।